আমি তরুলতা। পর্ব ২। সোফিয়া সাফা। আচ্ছা, প্রতিদিন দেখা না করতে পারলেও ২ দিন পরপর দেখা করব আমরা। তারপর আয়ু আর নীলাভ অনেকক্ষণ কথা বলল, ততক্ষণে রাত হয়ে গেছে প্রায়। চলো নীলাভ, আমি তোমার সাথে গিয়ে মেয়েটির সাথে দেখা করতে চাই। মেয়েটি তোমাকে কি ভেবে বাঁচালো আমার খুব জানতে ইচ্ছে করছে। আয়ুর কথা শুনে নীলাভ ভ্রু কুঁচকে আয়ুর দিকে তাকাতেই আয়ু বুঝতে পারল সে ভুল কিছু বলে ফেলেছে, তাই কথা ঘুরিয়ে বলল, আরে আমি বলতে চেয়েছি মেয়েটিকে আমি থ্যাঙ্কস বলতে চাই। এইদিকে আয়ু নীলাভের সাথে আসবে শুনে তরু প্রচণ্ড রেগে যায়। রাগ নিয়ন্ত্রণ করার জন্য সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। তারপর কিছু একটা ভেবে লিজাকে বলল, লিজা, মেয়েটি যেন ওর সাথে এখানে না আসতে পারে। তুই জানিস যে তোকে কি করতে হবে। তরুর কথা শুনে লিজা একটা বাঁকা হাসি দিল, যার মানে হলো সে জানে তাকে এখন কি করতে হবে। নীলাভ আর আয়ু উঠে ক্যাফে থেকে বের হতে যাবে, তখনই লিজা ইচ্ছাকৃতভাবে আয়ুর সাথে ধাক্কা খায়, যার ফলে লিজার হাতে থাকা ড্রিঙ্কস পুরোটা গিয়ে আয়ুর জামাতে পড়ে যায়। এটা কি হলো? এই মেয়ে, তুমি কি কানা চোখে দেখো না? আমার এত দামি জামাটা নষ্ট করে ফেললে। এক্সট্রিমলি সরি ম্যাম। লিজার কথা শুনে আয়ুর মাথা গরম হয়ে যায় এবং সে লিজাকে থাপ্পড় মারতেই যাবে, তখনই নীলাভ তার হাত ধরে ফেলে। কি হচ্ছে আয়ু? তুমি এতটুকুর জন্য ওনার গায়ে হাত তুলবে নাকি? সরি নীলাভ, আমার মাথা ঠিক ছিল না। এই মেয়ে, যাও এখান থেকে, আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে তুমি। কোথা থেকে যে আসে এরা যত্ত সব। আয়ুর কথাতে আর বিহেভিয়ারে লিজার রাগ উঠলেও সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নীলাভ, আমি এই অবস্থায় তোমার সাথে হসপিটালে যেতে পারবো না। আমি বাসায় চলে যাচ্ছি, তুমি একাই যাও কেমন? বাই। আচ্ছা আয়ু, বাই। সাবধানে যেও। আর মনে রেখো, আগামী 15 দিন আমার সাথে রেগুলার দেখা করতে হবে কিন্তু। ডোন্ট ওয়ারি নীলাভ, মনে থাকবে আমার। তারপর আয়ু সেখান থেকে চলে যায় আর নীলাভ ও হসপিটালের দিকে রওনা দেয়। এদিকে আভিক আর বিভান তরুকে দেখতে এসেছিল। তারা হসপিটালে তরুর কেবিনেই ছিল। বিভান বলে ওঠে, তরু প্লিজ, তুই ওই এনজে রজন্য অন্তত নিজের এভাবে ক্ষতি করিস না, আর ও তোর ভালোবাসা কখনোই বুঝবে না। আর ও একবার যদি জানতে পারে তুই তরুলতা এহসান, তাহলে বুঝতে পারছিস ও তোকে মেরেই ফেলবে। তরু হাতে থাকা ফোনের স্ক্রিনে চোখ নিবন্ধ রেখে বলে, বিভান, একটু ভুল বললি তুই। আমি এবার ওকে ভালোবাসি সেটা বোঝাতে আসিনি, ওকে আমাকে ভালোবাসতে বাধ্য করতে এসেছি, আর ও যাতে বুঝতে না পারে যে আমি তরুলতা, তার জন্যই তো তোদেরকে ডাকলাম। আভিক বলল, তুই বিভানের কথা বাদ দে তরু, তুই শুধু বল আর কি করতে হবে আমাদেরকে। ওই মেয়েটার গাড়িতে তো তোর কথা মতো বোম লাগিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটা কে? ওকে মা রলে আমাদের কি লাভ হবে? তরু বেশ কিছু কথা তাদের দুজনকে বুঝিয়ে দিল। শোন তাহলে। বুঝলি? সবকিছু শুনে আভিক বলল, তুই চিন্তা করিস না তরু, তুই যেভাবে বলেছিস সেভাবেই হবে। বাঁকা হেসে বিহান ক্ষীণ স্বরে বলে ওঠে, তরু, তুই ভালো করেই কিন্তু জানিস নীলাভ কতটা ডেঞ্জারাস আর বুদ্ধিমান। ও যদি একবার সন্দেহ করে। বিভান, তুই এটাও জানিস আমি কতটা ভয়ঙ্কর। সেই আগের তরু এখন আর নেই। এই সব কিছুই আমি অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছি, তাই যা হচ্ছে আর হবে সব আমার প্ল্যান মতোই হবে। জানি আগুন নিয়ে খেলতে নেই, কিন্তু এবার আমি পানি হয়ে না, নিজে আগুন হয়েই আগুনের সাথে খেলব। বিভান কিছু বলতে নিলে তরু থামিয়ে দিয়ে বলে, ও 30 মিনিটের মধ্যে এখানে এসে পড়বে। আভিক, যা বলেছি তাড়াতাড়ি করে ফেল। বিভান দরজার দিকে যেতে যেতে বলে, বিভান চল, আমাদের হাতে বেশি সময় নেই। বিভান একবার তরুর দিকে তাকায়, তরু ও তার দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি দেয়, যেটা দেখে বিভান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আভিকের সাথে বেরিয়ে যায়। ওরা যাওয়ার পর তরু একটা বই বের করে পড়তে শুরু করে। অন্যদিকে, আপনারা এসব কি বলছেন? বিভান বলল, হুম ডক্টর, যা বলছি তাই করুন।
123 নম্বর কেবিনে যেই রোগীটা আছে তার সম্পর্কে তার ভাই আপনার কাছে যেসব তথ্য দিয়ে গিয়েছেন সেসব আমাদেরকে দিয়ে দিন। আর আমি এটা কেন করব? আর তাছাড়া ওটা পুলিশ কেস। বিভান, উনি সোজাসুজিভাবে মানবে না বুঝলি, ওনাকে ওটা দেখা। আভিকের কথাতে বিভান একটা বাঁকা হাসি দিয়ে নিজের ফোনটা বের করে ডাক্তারকে দেখায়, যেখানে ডাক্তারের একমাত্র মেয়েকে দেখা যাচ্ছে, যে গাড়িতে করে বাড়িতে ফিরছিল। এটা তো আমার মেয়ে। বিভান হাসি মুখে বলল। আপনার মেয়ে ডক্টর? একমাত্র মেয়ে? আহারে, মেয়েটার বয়স বড়জোর 22-23 হবে। বেচারিকে হয়তো আপনার একটা ভুলের জন্য তার মায়ের কাছে চলে যেতে হবে। কি করবে তোমরা? আভিক গা ছাড়া ভাব নিয়ে বলল। বেশি কিছু না, আপনার মেয়ের গাড়িতে একটা বোম লাগানো আছে, ফাইলটা না দিলে জাস্ট। আভিক, ওনার হয়তো বিশ্বাস হচ্ছে না, তুই একটা কাজ কর, ওনাকে এই রিমোটটাতে চাপ দিয়ে দেখিয়ে দে। না প্লিজ, আমি এক্ষুনি দিচ্ছি। বলেই ডাক্তার ফাইলটা আভিকের হাতে দিয়ে দেয়। তারপর বিভান অন্য একটা ফাইল ডাক্তারের হাতে তুলে দিয়ে বলে, আমরা তাহলে আজকে আসি ডাক্তার, আর ভুলেও মুখ খুলবেন না। আরে মুখ খুললেই বাকি কোনো প্রমাণ তো নেই, শুধু নিজের মেয়েটাকে হারাবে। চল বিভান। ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই নীলাভ ডাক্তারের কেবিনে ঢোকে, যাকে দেখেই ডাক্তার যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতে থাকে। শুধু কেই বা পুলিশের ঝামেলায় পড়তে চায়? আরে স্যার, আসুন, বসুন। নীলাভ ডাক্তারের সামনের চেয়ারে বসে বলে। ডাক্তার, 123 কেবিনে যেই পেশেন্টটা আছে ওনার তো বাড়ির লোক এসেছিল তাই না গতকাল রাতে? আপনিই তো সকালে ফোন করে বলেছিলেন, আর আমি ব্যস্ত থাকায় ঠিকভাবে পুরোটা শুনতেও পারিনি। ওনার বাড়ির লোক নিশ্চয়ই ওনার সম্পর্কে তথ্য দিয়ে গেছেন, এই ধরুন নাম, অ্যাড্রেস। আপনি একটা কাজ করুন, ওনার সম্পর্কে যা তথ্য পেয়েছেন সেগুলো দিন আমাকে। নীলাভের কথাতে ডাক্তার বিভান যেই ফাইলটা তাকে দিয়েছিল সেটাই নীলাভকে দেয়। নীলাভ সেটা খুলে দেখতে থাকে। কেন জানি না, ফাইলটা দেখার পর তার একটু অদ্ভুত লাগছে, নামটা তার পরিচিত লাগছে, তবে ঠিক মনে করতে পারছে না যে নামটা সে কোথায় শুনেছে। এনিথিং রং মিস্টার খান? নাথিং ডাক্তার, আমি কি এই ফাইলের একটা কপি করে নিতে পারি? অবশ্যই নিন। তারপর নীলাভ এখানের কাজ শেষ করে তরুর কেবিনের দিকে এগোতে লাগল। এদিকে তরু অনেকক্ষণ ধরে নীলাভকে দেখার জন্য পাগল হয়ে আছে। তরু, কুল ডাউন, ওর সামনে এভাবে বিহেভ করলে ও মুহূর্তেই তোকে ধরে ফেলবে। তোর এতদিনের অপেক্ষা আর প্ল্যানিং সব ভেস্তে যাবে। ওর সামনে প্রথমবারের মতো কোনো ভুল করা যাবে না। তরু নিজেই নিজেকে বলছে আর নিজেকে তৈরি করছে। তখনই নীলাভ দরজা খুলে কেবিনে ঢোকে আর দুজনের চোখাচোখি হয়ে যায়, কেউ চোখ সরাতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নীলাভ চোখ সরিয়ে নেয় এবং তরুর সামনে একটা চেয়ার টেনে সেখানে বসে পড়ে। তরু তখনও নীলাভের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মিস রানা চৌধুরী, বাবা রাফিজ চৌধুরী, মা রাহনুমা নাজনীন। অ্যাম আই রাইট? নীলাভের কথাতে তরু ভ্রু কুচকে নীলাভের দিকে তাকায়। হুম ইউ আর রাইট, সো হোয়াট? আমরা কি কোনোভাবে পূর্ব পরিচিত মিস রানা? পরিচিত হলে আপনি কি আমাকে চিনতেন না মিস্টার? হোয়াটেভার ইউ আর। নীলাভ, আমি এসপি নীলাভ জাহির খান। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সেদিন ক্লাবে আমাদের ফার্স্ট মিটিংয়েই তো আমার নামটা বলেছিলাম, এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার তো কথা না। মানুষ পুলিশকে একবার দেখাতেই মনে রাখে দুটো কারণে, প্রথমত যদি সে ক্রিমিনাল হয়, আর দ্বিতীয়ত। এতক্ষণ চোখে চোখ রেখে কথা বললেও তরু এবার চোখ সরিয়ে নেয়। দ্বিতীয়ত, যদি সে ভিকটিম হয়। তো আপনি ইনডিরেক্টলি বোঝাতে চাইছেন আপনি এই দুটোর মধ্যে কোনোটাই না? বাঁকা হেসে তরু মুখে কিছু না বলে একটা রহস্যময়ী হাসি দেয়। মিস, আপনি কি সত্যিই আমাকে চেনেন না, নাকি না চেনার ভান করছেন? আমি সত্যিই আপনাকে চিনি না এসপি সাহেব, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নিশ্চিন্ত কিভাবে থাকব বলুন তো? একজন অপরিচিত মানুষ নিশ্চয়ই অন্য আরেকটা অপরিচিত মানুষকে লাভবার্ড বলে সম্বোধন করবে না?
তাও আবার একবার না, পরপর দুবার। কথাটা শুনে তরু আবার নীলাভের চোখে চোখ রাখে এবং আবার একটা রহস্যময়ী হাসি দিয়ে বলে, ওটা তো ওভারডোজ আর সাইড এফেক্ট ছিল এসপি সাহেব। ওভারডোজ, সাইড এফেক্ট মানে? আপনি ভুলে গেলেন? আরে আমি তো তখন ড্রাঙ্ক ছিলাম, একসাথে ওয়াইন আর উইস্কি খাওয়ার ফলে সাইড এফেক্ট স্বরূপ আপনাকে ওইসব বলে ফেলেছিলাম। তো আপনি আমাকে চেনেন না? এক প্রশ্ন বারবার করলেই কি উত্তর ভিন্ন হয়ে যাবে? আমাকে বাঁচিয়েছিলেন কেন মিস চৌধুরী? আমার মনে হয়েছিল আপনাকে বাঁচানো উচিত আর আমি জানতাম আমার কিছুই হবে না, তাই বাঁচিয়েছিলাম। শুধুই এই জন্য? আজব, এখন কি কাউকে বাঁচানোর জন্য কারণ খুঁজবেন নাকি? কোথায় আমি আপনাকে বাঁচালাম থ্যাংক ইউ বলবেন তা? তরু নিজের কথা শেষ করার আগেই নীলাভ প্যান্টের পকেট থেকে তরুর ফোনটা তরুর সামনে ধরে, যেটাতে নীলাভের ছবি ওয়ালপেপার দেওয়া ছিল। ফোনটা দেখা মাত্রই তরুর চোখ বড় বড় হয়ে যায়। সে পাশের টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিতে গেলে গ্লাসটা নিচে পড়ে ভেঙে যায়, তার সাথে তরুও পড়ে যেতে নিলে নীলাভ এক হাত টেবিলের সাথে ঠেকিয়ে তরুকে নিচে পড়া থেকে আটকায়। আমার ছবি আপনার ফোনের ওয়ালপেপারে কি করছে আমাকে বলবেন মিস চৌধুরী? বলেই নীলাভ নিজের হাতটা সরিয়ে নেয়। তরুও নিজেকে সামলে সোজা হয়ে বসে, তারপর আবার একটা সূক্ষ্ম হাসি দিয়ে বলে, এটা আমার ফোন না। হোয়াট? নীলাভ নিজের ভ্রু কুঁচকে পুনরায় বলল, আপনি বলতে চাইছেন এটি আপনার ফোন নয়? মিস চৌধুরী, ফোনটি কিন্তু আপনার কাছে থেকেই পাওয়া গিয়েছে। তো আমার থেকে পাওয়া গেলেই কি ফোনটা আমার হয়ে যাবে? আমি তো ফোনটি ক্লাবের মেঝেতে পড়া পেয়েছিলাম আর আমি ড্রাঙ্ক ছিলাম, তাই আমি ফোনটা কুড়িয়ে নিজের কাছেই রেখে দিয়েছিলাম। মিস রানা, আপনি মিথ্যা বলছেন। আমি খুব ভালো করেই জানি ফোনটি আপনার, কারণ আমি তখন এই ফোন দিয়েই আপনাকে আমার ছবি তুলতে দেখেছিলাম। কি প্রমাণ আছে যে এটা আমার ফোন? আর আমি বললাম তো ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি, আর আমি আবার বলছি আমি তখন ড্রাঙ্ক ছিলাম। তাই হয়তো আপনার ছবি তুলেছি, নয়তো আমি কেন আপনার ছবি তুলব বলুন? আর ছবি কিন্তু ফোন লক থাকা অবস্থাতেও তোলা যায়। তরুর কথা শুনে নীলাভের রাগ উঠে যায়। সে জানে তার সামনে বসে থাকা মেয়েটি তাকে মিথ্যা বলছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো প্রমাণ নেই যে সে সেটা প্রমাণ করে দিতে পারবে। ওহ আচ্ছা, ঠিক আছে। কিন্তু আপনি যে একটা মার্ডার করেছেন সেই ব্যাপারে আপনি কি এক্সকিউজ দেবেন মিস রানা? নীলাভের কথাতে তরুর মনে পড়ে যায় যে তখন নীলাভকে বাঁচানোর সময় যে নীলাভকে গুলি করেছিল তরু তাকে শ্যুট করে দিয়েছিল। এবার তরুর চিন্তা হতে থাকে, তবে লোকটাকে মেরে ফেলার জন্য না, নীলাভ তাকে সন্দেহ করছে সেই জন্য। ব্যাস মিস্টার নীলাভ জাহির খান, আমি আপনার এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তাছাড়া আপনাকে তো আমাকে কোনো জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়নি, তাই না? বিনা ওয়ারেন্টিতে আপনি আমাকে এত কিছু জিজ্ঞেস করতে পারেন না। তো আপনি চাইছেন আপনার এই ব্যাপারটা করতে উঠুক? আমি তো জাস্ট চাইছিলাম, যেহেতু আপনি আমাকে বাঁচিয়েছেন। নীলাভ নিজের কথা শেষ করার আগেই তরু তাকে থামিয়ে দিয়ে বলতে লাগল, আপনাকে আমার জন্য এত ভাবতে হবে না এসপি সাহেব, আপনি আপনার দায়িত্ব পালন করুন। তরুর কথা শুনে নীলাভ তরুর দিকে একবার রাগী চোখে তাকালো। তরুর এরকম অ্যাটিটিউড তার একদমই ভালো লাগেনি। তরু একদৃষ্টিতে নীলাভের দিকে তাকিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। আর সত্যি বলতে তরুর এরকম চাহনি নীলাভের রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল, কারণ যতবার তরু তার দিকে এমন করে তাকায় ততবার তার মনটা না চাইতেও শান্ত হয়ে যায়। সে চাইলেও আর তরুর প্রতি তার রাগটাকে প্রকাশ করতে পারে না। নীলাভ আর কিছু না বলে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। সামনের দিকে ফিরে চলে আসতে নিলেই তরু বলে ওঠে, এএসপি সাহেব, আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে কিছু বলতে ভুলে গেছেন? এএসপি সাহেব, আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে কিছু বলতে ভুলে গেছেন? শব্দগুলো তীক্ষ্ণ হয়ে আঘাত করল নীলাভের শ্রবণে। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তরুর চোখে চোখ রাখে, ভ্রু সামান্য কুঁচকে যায়, কিন্তু জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তরু ততক্ষণে নিজের অস্থিরতা সামলে উঠে এসে তার সামনে দাঁড়ায়। বুকের ওপর দুই হাত বেঁধে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত অবাক হচ্ছেন কেন? আরে আমি যে আপনার জীবন বাঁচালাম,
আমি কি একটা ছোট্ট ধন্যবাদও ডিজার্ভ করি না এসপি সাহেব? নীলাভের ঠোঁট কাঁপে, কণ্ঠ স্নায়বিক হলেও করা। ও হুম, থ্যাংক ইউ মিস চৌধুরী আমার জীবন বাঁচানোর জন্য। কিন্তু আপনি ওই লোকটাকে শ্যুট করে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তাই একটু সাবধানে থাকবেন। আর প্রার্থনা করবেন যাতে আমার সাথে এটাই আপনার শেষ দেখা হয়। কারণ পরবর্তীতে হয়তো আমার কাছে প্রমাণ আর ওয়ারেন্টি দুটোই থাকবে। সো বি কেয়ারফুল। কণ্ঠে কোনো কোমলতা নেই, শুধু ঠান্ডা সতর্ক। কথা শেষ করেই সে সেখান থেকে নির্দয়ভাবে চলে যায়। তরু পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে। দরজা দিয়ে বেরিয়ে যাওয়া নীলাভের পা ফেলার প্রতিটি শব্দ যেন তরুর বুকে ছুরির মতো বিঁধে যাচ্ছিল। যতক্ষণ দেখা যায় তরুর চোখ ঠিক ততক্ষণ তার ওপর স্থির থাকে। কিন্তু যখন নীলাভ দৃষ্টির বাইরে চলে যায় তখন যেন এক ঝটকায় রুমে অন্ধকার নামে। তরু পাগলের মতো হেসে ওঠে, সেই হাসি ছিল বিক্ষিপ্ত, শূন্যতায় আচ্ছন্ন। দরজা বন্ধ করে সে রুমের জিনিসপত্র একের পর এক ছুঁড়ে ফেলতে শুরু করে। চেয়ার, ফুলদানি, টেবিল ভাঙচুরের শব্দে বাইরে থাকা নার্সরা আতঙ্কে ছুটে আসে। প্লিজ দরজা খুলুন, নার্সদের চিৎকারে রুমটা আরও ভারী হয়ে ওঠে, কিন্তু তরুর কানে কিছু ঢোকে না। সে যেন এক ভিন্ন জগতে ঢুকে গেছে। শেষ পর্যন্ত নার্সরা ডাক্তারের শরণাপন্ন হয়। ডক্টর ঘটনা শুনে দেরি না করে তাজিমকে ফোন করেন, যেহেতু তরুর একমাত্র নিকট মানুষ হিসেবে তাজিমই নম্বর দিয়ে গিয়েছিল। ভাঙচুর করে ক্লান্ত হয়ে তরু এক কোণে বসে পড়ে, যেন চারপাশের ধ্বংসস্তূপের মাঝে সে একটা ভাঙাচোরা মূর্তি। হাত পা কাঁপছে, শ্বাস প্রশ্বাস ভারী, নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করেছে। আর তখনই কাপা কণ্ঠে তরু প্রশ্ন করে, কেন তুমি সবকিছু না জেনে সবসময় আমাকেই দোষারোপ করো? আমি ওকে খুন না করলে ও তো তোমাকে আবার শ্যুট করত লাভ। তার কণ্ঠে হাহাকার, আর চোখে অন্ধ এক আবেগ। একসময় তরুর দৃষ্টি পড়ে মেঝেতে পড়ে থাকা ছুরিটার উপর। তার চোখ জ্বলজ্বল করে ওঠে, যেন রুমের অন্ধকারের মাঝে সেই ছুরি একমাত্র উজ্জ্বল বস্তু। তরু হঠাৎ উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ছুরিটা তুলে নেয়। মেরে ফেলবো আমি সবাইকে, মেরে ফেলবো যে আমাদের মাঝে আসার চেষ্টা করবে, তবে তার আগে আমাকে নিজেকে নিজের শাস্তি দিতে হবে। এক গা শিরশিরে উন্মাদনায় সে নিজের হাতের উপর ছুরিটা চালাতে শুরু করে। যেখানে পুরনো দাগ ছিল সেখানে নতুন ক্ষত তৈরি হয়। রতে লাল হয়ে যায় মেঝে। ধীরে ধীরে তরুর দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে। ছুরিটা হাত থেকে পড়ে যায়, সেই সাথে তরু নিজেও হেলে পড়ে যায় মেঝেতে, কিন্তু তার চোখ বন্ধ হবার ঠিক আগে অতীতের কিছু ঝলক তার মস্তিষ্কে ভেসে ওঠে। ফ্ল্যাশব্যাক স্টার্ট। দিনটা ছিল উজ্জ্বল রোদেলা। বিশাল এক পুরনো প্রাসাদসদৃশ বাড়ির সামনে সোনালি রোদ গড়িয়ে পড়ছে সবুজ ঘাসের গায়ে। বাড়িটার সামনে একটা শ্বেতপাথরের ফলকে লেখা অ্যাসান মঞ্জিল। একটা 11 বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ির বিশাল বাগানে ঢোকে। অশ্রুজলে ভেজা তার গাল, কিন্তু হঠাৎ দূর থেকে একটা ছেলের হাসির শব্দ তার কান ছুঁয়ে যায়। সেই মুহূর্তেই তার কান্না থেমে যায়, চেহারায় জেগে ওঠে এক অসম্ভব উজ্জ্বলতা। সে দুই হাতে চোখজোড়া মুছে দ্রুত এগিয়ে যায় সেই হাসির উৎসের দিকে। বাগানের মাঝখানে থাকা একটি বেঞ্চির উপর বসে বই পড়ছিল এক 16 বছর বয়সী কিশোর, কখনো ঠোঁটের কোণে হাসি ফুটছে, কখনো চোখের পাতায় ভাবনার ছায়া। মেয়েটি চুপচাপ গিয়ে তার সামনে দাঁড়ায়। ছেলেটা বইয়ে এতটাই মগ্ন ছিল যে মেয়েটিকে খেয়াল করেনি। কিন্তু মেয়েটি মন্ত্রমুগ্ধের ন্যায় তার দিকেই তাকিয়েছিল, যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান দৃশ্যটি দেখছে। প্রায় 15 মিনিট পর হঠাৎ ছেলেটি বই থেকে চোখ তুলে মেয়েটিকে দেখতে পেয়ে চমকে ওঠে। আরে তরু, তুই? আমি তো তোকে হঠাৎ দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম। হুম লাভ, আমি। তুমি কি পড়ছিলে এতক্ষণ? নীলাভ বিরক্তি মেশানো গলায় উত্তর দেয়। উফফ তরু, কতবার বলেছি লাভ বলে ডাকবি না আমাকে, আমার নাম লাভ নয়, নীলাভ। তরু নিজের কোমরে হাত রেখে অভিমানী ভঙ্গিতে বলে।
নি লাভ। আর আমিও তো তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে এত বড় নাম ধরে ডাকতে পারবো না। লাভই বলি না কি হবে বললে? নীলাভ যেন ক্লান্ত, কিছু বুঝিয়ে উঠতে পারছে না। একটু ভেবে বলল, কি হবে? আসলে তরু, তুই যতবার লাভ বলে ডাকিস আমাদের আশেপাশের মানুষ আমাদের দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকায় আর হাসে। আর তুই কি আদৌ জানিস যে লাভ কাকে বলে? তরু কোমরে হাত রেখেই গাল ফুলিয়ে জিজ্ঞেস করল, কাকে বলে শুনি? নীলাভ একটু থেমে অস্পষ্টভাবে বলে, অনেক আপন আর প্রিয় কাউকে বলে। তরু নিঃসংকোচে বলে ফেলে, তো তুমিই তো আমার সবচেয়ে প্রিয় মানুষ। কথাটা বলার পর এক মুহূর্ত নীরবতা নামে। বাতাস যেন ভারী হয়ে আসে। দেখ তরু, তুই এখনো অনেক ছোট, এসব বুঝবি না, তাই আমাকে লাভ বলে ডাকবি না। আর আমার নাম নীলাভ, সেটা বলেই ডাকবি। তরু মন খারাপ করে বলে, তো আমার নামও তো তরুলতা। আমাকে কেন তরু বলে ডাকো? নীলাভ থমকে যায়, যেন উত্তর হারিয়ে ফেলেছে। শেষমেশ মুচকি হেসে বলে, তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা, তোর যা ইচ্ছা বলিস। কিন্তু প্লিজ আশেপাশে যখন লোক থাকবে তখন বলবি না কেমন? তরু মুখ ফুলিয়ে বলে, আচ্ছা, কিন্তু তখন কি বলবো? নীলাভ একটু ভেবে বলে, তখন ভাইয়া বলবি, নয়তো আয়ুর মতো নীল বলবি। মুহূর্তেই যেন আকাশে এক চিলতে মেঘ এসে রোদ ঢেকে দেয়। আয়ু নামটা শুনে তরুর মুখমণ্ডলের রং পাল্টে যায়। চোখে মেঘ জমে, ঠোঁটে অনুচ্চারিত বিরক্তি। এর ঠিক পরেই 14 বছর বয়সী আয়ু সেখানে এসে হাজির হয়। হঠাৎ করেই সে নীলাভকে জড়িয়ে ধরে। নীলাভ অবাক হয়ে যায়, কিছু বুঝে ওঠার আগেই তরু এগিয়ে এসে আয়ুকে জোরে ধাক্কা দেয়। আয়ু মাটিতে পড়ে যায়, আর হাতে কাটা ঢুকে রক্ত বের হতে থাকে। নীলাভ ভয় ছুটে যায় আয়ুর কাছে। আয়ুকে তুলতে তুলতে তার জামা থেকে ময়লা ঝাড়ে, বেঞ্চিতে এনে বসায়। আয়ুর কান্না থামার নাম নেই। তরুর চাহনি তখন যেন আগুনে পোড়া ছাই, নীরব অথচ ধ্বংসাত্মক। সে কিছু না বললেও চোখে ছিল ক্রুদ্ধ দাবানলের ছায়া। আয়ু তুমি ঠিক আছো তো? নীল তুমি দেখলে তরু আমাকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার না খুব ব্যথা করছে নীল। কাঁদতে কাঁদতে নীলাভ ফিরে তাকায় তরুর দিকে, রাগী কণ্ঠে শুধায়, তরু তুই কেন ওকে ধাক্কা দিলি? বেশ করেছি ধাক্কা দিয়েছি, ওর এত বড় সাহস ও আমার সামনে আমার লাভকে জড়িয়ে ধরে। জানো তো নীলাভ, মাঝে মাঝে আমার সত্যিই মনে হয় যে তরুর সৎমা জহুরা আন্টি ওর সাথে ঠিক করে। ওকে সে শাসনে রাখে সেটাই ঠিক। আর ও কে যে উনি পাগল বলে না সেটাও ঠিক, ও সত্যিই একটা পাগল। আয়ুর কথায় তরুর চোখে যেন বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু সে চুপ থাকে। একরাশ আশা নিয়ে নীলাভের দিকে তাকায়, হয়তো এবার সে প্রতিবাদ করবে, আয়ুকে থামাবে। কিন্তু নীলাভ কিছু না বলে বাড়ির দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর সে ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে আসে। আয়ুর হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। নীল আমার এখনো ব্যথা করছে, আমি গিয়ে জহুরা আন্টির কাছে বিচার দেব। তার দরকার নেই, তরু এক্ষুনি তোমাকে সরি বলবে, তাই না তরু? বলবি না বল? তরুর ঠোঁট কাঁপে। তার মনে হয় বুকটা ফেটে যাবে, কিন্তু সে মুখ নামিয়ে বলে, সরি। বলেই তরু নীলাভের চোখের আড়ালে ফার্স্ট এইড বক্সটা থেকে রিটা নিয়ে দৌড়ে চলে যায়। নীলাভ তরুর পেছনে যেতে নিলে আয়ু আটকিয়ে বলে, আরে নীলাভ ওকে যেতে দাও তো। তুমি জানো আমি আমাদের স্কুলের জন্য একটা ড্যান্স শিখেছি, চল না আমার সাথে, আমি তোমাকে দেখাবো। আচ্ছা তুমি যাও, আমি এটা রেখে আসছি। আচ্ছা। আয়ু চলে গেলে নীলাভ বক্সটা গোছাতে থাকে, কিন্তু রিটা সে পায় না। ছুরিটা কোথায় গেল? কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল।
নীলাভ রিটা খুঁজতে খুঁজতে পিছনে ফিরে তাকাতেই যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার সামনে তরু দাঁড়িয়ে আছে আর তার এক হাতে রি আরেক হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যেখানে স্পষ্ট একটা কাটা দাগ। দৃশ্যটা দেখে কয়েক মুহূর্তের জন্য নীলাভ স্তব্ধ হয়ে যায়। লাভ, দেখো আমার হাতও কেটে গেছে আর আয়ুর থেকেও বেশি রক্ত পড়ছে। তরুর কথা শুনে নীলাভের হুঁশ ফেরে এবং সে অনেক বেশি রেগে যায়। এটা তুই কি করেছিস তরু? কেন করেছিস বল? নীলাভ রাগী চোখে তরুকে দেখছে, কিন্তু তরু একদম স্বাভাবিক, তার চেহারা দেখে একটুও কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে না। আমার জন্য আয়ু ব্যথা পেয়েছে আর তার জন্য তুমি আমার ওপর রাগ করেছ, তাই আমি নিজের হাত কেটে নিজেকে শাস্তি দিয়েছি। এখন নিশ্চয়ই তুমি আর আমার ওপর রাগ করে থাকবে না। তরু হেসে হেসে কথাগুলো বলছিল, অন্যদিকে তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে নীলাভ এর জ্ঞান হারিয়ে ফেলবার উপক্রম। তখনই সেখানে 20 বছর বয়সী নেহা এসে উপস্থিত হয়। নেহাকে আসতে দেখে নীলাভ দৌড়ে গিয়ে নেহার সামনে গিয়ে বলতে থাকে, আপু দেখো তরু কি করেছে। নীলাভ তরুর দিকে ইশারা করলে নেহা ভ্রু কুঁচকে তাকায়। নীলাভ আর কিছু বলতে পারে না, তরুর অবস্থা দেখে রীতিমতো কাঁপছে সে। তরু তার দিকে আসতে নিলে নীলাভ বলে ওঠে, না, একদম আমার কাছে আসবি না আন্টি। তরুর সৎমা ঠিকই বলে, তুই সত্যিই একটা সাইকো। তোর মাথায় সমস্যা আছে। নীলাভের কথা শুনে ছোট্ট তরু কিছুই বুঝে উঠতে পারে না যে নীলাভ কেন এসব বলেছে। তখন নেহা নীলাভকে আড়াল করে বলে, নীলাভ তুই এখান থেকে যা, আমি দেখছি। কিন্তু আপু ওর হাত তো অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ করে দি। আমি করে দিচ্ছি, তুই যা, চিন্তা করিস না। নীলাভ আরেকবার তরুর দিকে তাকায়, ঘেমে নিয়ে নীলাভের একাকার অবস্থা। এদিকে তরু নিষ্পলক চোখে তার দিকেই তাকিয়ে আছে। নীলাভ তরুর চাহনি এড়িয়ে সেখান থেকে চলে যায়। নীলাভ চলে যাওয়ার পর নেহা তরুর হাত ব্যান্ডেজ করতে করতে বলে, এটা কি তরু? কেন করেছিস এমন? আর চোখে তাকিয়ে, আমি তো লাভ মানে ভাইয়ার রাগ ভাঙানোর জন্য করেছি, ভেবেছি ভাইয়া খুশি হবে, কিন্তু ও তো মনে হয় আরো বেশি রাগ করল। কান্নাজড়িত কণ্ঠে, আরে কে বলেছে ও রাগ করেছে? তরু চোখ দুটো মুছে বলে, তার মানে তুমি বলতে চাইছো ও রাগ করেনি? ও তো খুশিই হয়েছে। তুই নিজের ভুলের জন্য নিজেকে শাস্তি দিয়েছিস, এতে তো মনে মনে ও খুশিই হয়েছে। তরু, খুব ভালো করেছিস তুই নিজেকে শাস্তি দিয়ে। তুই তো বড় হয়ে গেছিস তরু, দেখবি এরকম করতে থাকলে নীলাভ তোকে ঠিকই ভালোবাসবে। সত্যি বলছো আপু? তরু। সেদিন ছোট্ট তরু নেহার প্রতিটা কথা বিশ্বাস করে নেয়। সে বোঝে না যে সেই দিনই তার ভেতরে জন্ম নিয়েছিল এক গভীর ভালোবাসা। ঘরের বাতাস থমকে গেছে। জানালার পর্দা ধীরে ধীরে দুলছে। হাসপাতালের সাদা দেয়ালগুলো আরো বেশি নিঃসঙ্গ, নির্বাক। বিছানায় পাশ ফিরে শুয়ে আছে তরু। তার হাতে স্যালাইনের টিউব ঝুলছে। পাশে চুপচাপ বসে আছেন ডাক্তার ও তাজিম। তাজিম গম্ভীর গলায় বলে, ডাক্তার, আপনি যান। আমি কিছুক্ষণ পর আপনার সঙ্গে কথা বলছি। ডাক্তার কেবল একবার তরুর দিকে তাকিয়ে তারপর গলাটা নরম করে বলেন, ঠিক আছে, তবে প্লিজ ভবিষ্যতে যেন এরকম কিছু না হয়। বলেই তিনি নীরবে চলে যান। ঘরে তীব্র নীরবতা। তাজিম তরুর দিকে ফিরে তাকায়। চোখে এক অদ্ভুত মায়া, যন্ত্রণার গভীর ছায়া। তারপর রাগ আর বেদনার মিশ্র স্বরে ডাকে, তরু। তরুর দেহে যেন কোনো প্রাণ নেই। সে শুয়ে আছে নিথর, চোখের পাতা পর্যন্ত স্থির। তাকে দেখে মনে হচ্ছে সে এখন আর অনুভব করে না কিছুই, সে কেবল একটা জড় বস্তু। তাজিম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, তরু, কেন করছিস এমন? তরু উত্তর দিল না। চুপ করে থাকিস না প্লিজ। তরু, কেন ভুলতে পারছিস না তাকে?
সে তোর জীবনটা এলোমেলো করে দিয়েছে তরু, তবুও কেন তার জন্য নিজেকে বারবার ক্ষতবিক্ষত করছিস কেন? তরুর চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে ওঠে। বিকজ আই ফুকিং লাভ হিম। শুনেছ তুমি? আমি তাকে ভালোবাসি। আর তাকে যদি না পাই, আমি সবকিছু ধ্বংস করে ফেলব। তাকে আমার চাই। আর এমন পরিস্থিতি তৈরি করব যাতে সে আমাকে ভালোবাসতে বাধ্য হয়। তাজিম চোখ বন্ধ করে একটু সময় নেয়। বোনের এই উন্মত্ততা সহ্য করা সহজ নয়। তোর যা ইচ্ছা কর, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিস না। দেব না, যদি আমাকে আটকানোর চেষ্টা না করো। আমাকে সাহায্য করো তাহলে। এক মুহূর্ত স্তব্ধতা। তারপর হৃদয়ের গহীন থেকে উঠে আসে তাজিমের সম্মতি। তুই যা বলবি আমি তাই করব, কিন্তু আমাকে তুই কথা দে, আর কখনো এমন করবি না। তরুর ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি। সেই হাসি বেদনার, অবজ্ঞার এবং নিয়তির প্রতি একরোখা চ্যালেঞ্জ। মাথা নেড়ে সায় দেয় সে। এবার বল, আমাকে কি করতে হবে? তরুর কণ্ঠে ধীরে ঝরে পড়ে পরিকল্পনার প্রথম ধাপ। বেশি কিছু না, জাস্ট আমার পরিচয় লুকিয়ে রাখতে আমাকে সাহায্য করতে হবে। আর আমাকে ওই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। তাজিম চোখ বড় বড় করে তাকায় তরুর দিকে। তুমি কিন্তু বলেছ যে আমাকে সাহায্য করবে। তাজিম কোনো জবাব না দিয়ে কেবিন ছেড়ে বাইরে চলে আসে। ঠিক তখনই করিডোরে মাইশার সঙ্গে দেখা হয়ে যায়। মাইশার মুখে তাজিমকে দেখে আনন্দের ঢেউ খেলে যায়। আরে তাজিম, তুমি এখানে? তাজিম ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তোলে। আরে মাইশা তুমি, আমি তো দুদিন আগেই বাংলাদেশে এসেছি। তুমি এখানে কি করছো? আমি তো গত মাসেই এখানে নিউরোলজিস্ট হিসেবে জয়েন করেছি। তা তুমি কি এখন থেকে দেশেই থাকবে তাজিম? কথার মাঝেই মাইশার ফোন বেজে ওঠে। সেই সুযোগে তাজিম একটানা হাঁটতে হাঁটতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। সকাল 10টা। সূর্যের তেজ ধীরে ধীরে শহরের জানালাগুলোকে আলতো করে গরম করে তুলছে। নীলাভ তার অফিসে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। গায়ে অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স। চোখে ঘুম নেই, বরং সিদ্ধান্তের দৃঢ়তা আর পরিকল্পনার ছায়া। সাফেদ শাহরিয়ারের কেস নিয়ে সে আজ নতুন একটি স্ট্র্যাটেজি বানিয়েছে, এবং সেটি সে বুঝিয়ে দিচ্ছে সহকর্মীদের। সকালবেলার প্রথম ব্রিফিং রুম যেন গরম কফির গন্ধে মিশে আছে রুদ্ধশ্বাস তদন্তের উত্তাপে। নীলাভ, মিনার সহ আরও কয়েকজন অফিসার দাঁড়িয়ে। হঠাৎ গলার স্বর শক্ত করে নীলাভ বলে উঠল, সেদিন বেঁচে যাওয়া লোকটার কি অবস্থা? মিনার এগিয়ে এসে কাগজপত্র দেখে দ্রুত জবাব দেয়, অবস্থা এখনো আগের মতোই, কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তবে চিকিৎসা চলছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে কথা বলার মতো কন্ডিশনে চলে আসবে। নীলাভ একবার ভ্রু কুঁচকে ভাবল। তারপর মাথা নেড়ে বলে, গুড। শোনো, ওর লোকেশন যেন কেউ না জানতে পারে, ফুল প্রোটেকশনে রাখবে লোকটাকে। আর হ্যাঁ, কথা বলার মতো কন্ডিশনে আসলেই আমাকে কল দেবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সবাই সবার কাজে মনোযোগ দাও। কথা শেষ করে নীলাভ ডেস্কে রাখা কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল দেখতে শুরু করে। আলো ছায়ায় ফাইলে জমে থাকা ধুলোবালি যেন তদন্তের ক্লান্তি আর সময়ের চিহ্ন। এমন সময় আবার ফিরে আসে মিনার, হাতে আরেকটি ফাইল। স্যার, আপনি যেই মেয়েটার বিষয়ে ইনফরমেশন দিয়ে যাচাই করতে বলেছেন, সেই মেয়ের ব্যাপারে সবকিছু খতিয়ে দেখা হয়েছে। নীলাভ ফাইলগুলো নামিয়ে রেখে মিনারের দিকে ঘুরে তাকায়, চোখে তীক্ষ্ণ আগ্রহ। বাহ, এত তাড়াতাড়ি সব কালেক্ট করতে পারবে ভাবিনি। বলো, তাহলে সব ইনফরমেশন কি সঠিক ছিল? মিনার কিছু কাগজ উল্টে চেক করে আবার ফাইলের ওপর চোখ বুলিয়ে জানায়, ইয়েস স্যার, মেয়েটার নাম ত্রানা চৌধুরী, বাবা রাফিজ চৌধুরী, আর মায়ের নাম রাহনুমা নাজনীন। মেয়েটির মা 12 বছর আগেই মারা গিয়েছে। মেয়েটা পড়াশোনার জন্য 12 বছর লন্ডনে ছিল। 3-4 দিন আগেই বাংলাদেশে ব্যাক করেছে।
নীলাভ মনোযোগ দিয়ে শুনছিল। এবার সে একটু সামনে ঝুঁকে প্রশ্ন করে, তার ফ্যামিলিতে বর্তমানে কারা কারা আছে আর তাদের পেশা কি? সেই ব্যাপারে কিছু জানতে পেরেছ? তার বাবা একজন বিজনেসম্যান, আর সেই মেয়েটাই তাদের একমাত্র সন্তান। তাছাড়া আর কেউ নেই। ওয়েট, বিজনেসম্যান রাইট? জি স্যার। এবার নীলাভ বুঝতে পারল যে কেন নামটা তার পরিচিত লেগেছিল। হয়তো বাবার মুখে কিংবা ভাইয়ের কোনো আলোচনায় কখনো শুনেছিল। যেহেতু মেয়েটির বিরুদ্ধে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, নীলাভ এবার আর মনোযোগ সেদিকে না দিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে ডেস্কে ফিরে যায়। 2 দিন পর, বিকেলবেলা। রোদ কিছুটা নরম হয়ে এসেছে। শহরের ভিড় কমে এসেছে ক্যাফের কোণার দিকটায়। উইন্ডো সিটে বসে আছে নীলাভ আর আয়ু, মুখোমুখি। নীলাভের সামনে রাখা তার প্রিয় ব্যানানা মিল্কশেক। ঠোঁটে নিয়ে এক চুমুক দিয়ে সে হালকা হেসে বলে, তাহলে তুমি তোমার কথা রাখলে তাই না? আয়ু কোনো উত্তর দেয় না। তার দৃষ্টি জানালার বাইরের দিকে স্থির, কিন্তু মনে যেন অন্য কিছু চলছে। চিন্তিত চোখে নীলাভ তার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, আয়ু ওকে আয়ু? আয়ু এবার চারপাশটা একবার দেখে নেয়। ক্যাফের ফিকে আলো আর দূরের কোলাহল ভেদ করে সে নিচু স্বরে বলে ওঠে, আমি আমার নম্বর চেঞ্জ করে ফেলেছি নীল। আমার নতুন নম্বর দিয়ে তোমাকে আজকে সকালে কল দিয়েছিলাম, দেখো ওটাই আমার নতুন নম্বর। আগের নম্বরে আমাকে আর পাবে না। নীলাভ কপালে ভাঁজ ফেলে বলে, হঠাৎ নতুন নম্বর? হ্যাঁ, আর প্লিজ এবার এটা নিয়ে বিশ্লেষণ করতে বসে যেও না। এমনি আমাদের হাতে সময় কম, এসব বিষয়ের কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই আচমকা আয়ু উঠে এসে নীলাভের কোলে বসে পড়ে। মুহূর্তের জন্য ক্যাফের আসবাবপত্র, আশেপাশের শব্দ, সব যেন থমকে যায় নীলাভের কাছে। সে বিস্ময়ে চমকে ওঠে। আয়ুর সাহস আর আচরণ, সবকিছুই তাকে কিছু সময়ের জন্য অন্য জগতে নিয়ে যায়। কিছুক্ষণ পর আয়ু আবার নিজের সিটে ফিরে গিয়ে গম্ভীর গলায় বলে, নীলাভ, তুমি আমার জন্য সব করতে পারবে তাই না? নীলাভ হেসে বলল, বলেই দেখো। তুমি সিআইডির চাকরিটা ছেড়ে দাও প্লিজ। মুহূর্তেই নীলাভের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। হঠাৎ এই কথা কেন বলছো আয়ু? আর তুমি তো জানোই ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সিআইডি অফিসার হওয়ার, আর আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তুমিই বলো না, পৃথিবীর কজন মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে? আর আমি পূরণ করার সুযোগ পেয়েও কেন ছেড়ে দেব? কারণ এটা অনেক রিস্কের, আর এইসব কাজে শত্রু বাড়ে। আয়ুর এই কথায় নীলাভের মন খারাপ হয়ে যায়। আয়ু ভুল বলেনি। কিন্তু সত্যিই কি স্বপ্ন এত সহজে ছেড়ে দেওয়া যায়? আমি জানি আয়ু, কিন্তু তাও কিছু করার নেই। তুমি ড্যান্সার হতে চাও, এটা যেমন তোমার লক্ষ্য, তেমনি আমার কাজটাও আমার লক্ষ্য আর প্যাশন। তুমি আর ওটা সম্পূর্ণ আলাদা বিষয়ে। আমি সবসময় আশা করব, আমি যেমন তোমার লক্ষ্য পূরণে তোমার পাশে আছি, তেমনি তুমিও আমার পাশে থাকবে। নীলাভের কণ্ঠে একরাশ আবেগ আর আন্তরিকতা। প্রত্যুত্তরে আয়ু আর কিছুই বলে উঠতে পারে না। 2 দিন পর সকালের স্নিগ্ধ আলোয় আয়ু ডাইনিং টেবিলের এক কোণে বসে চুপচাপ নাস্তা করছিল। জানালার ফাঁক গলে মৃদু রোদ তার কাঁধ ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার ফোনটা কম্পন তুলে উঠল। আয়ু চমকে ওঠে, চোখ যায় স্ক্রিনে। একই নম্বর। সেই ভয়ানক নম্বর, যেটা থেকে ঠিক 1 সপ্তাহ আগে ব্ল্যাকমেইল করা হয়েছিল তাকে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। নখ ঠেকিয়ে রাখে স্ক্রিনে, কিন্তু কল রিসিভ করে না। কলের বিরতিহীন কম্পনে হাত পা যেন জমে আসে তার। হঠাৎই স্ক্রিনে একটা মেসেজ ভেসে ওঠে। সেই অদৃশ্য ভয়, অজানা আতঙ্ক যেন এক লাফে গলা পর্যন্ত উঠে আসে। শরীর জুড়ে ঠান্ডা ঘাম, কপালে বিন্দু বিন্দু জল। চোখ স্থির করে আয়ু মেসেজটা পড়ে। কিরে, নম্বর চেঞ্জ করে ফোন না ধরে কি ভেবেছিস আমার হাত থেকে বেঁচে যাবি?
তোর নিজের জানের মায়া নেই তাই না রে? কত বড় সাহস তোর! বারবার বলার পরেও এনজেকে জড়িয়ে ধরেছিলি, আবার কোলেও বসেছিলি কেন? কেন এখনো ওর সাথে যোগাযোগ রেখেছিস? মেসেজটা পড়া শেষ হতে না হতেই আবারও ফোনটা কাঁপে। এবার আর আয়ু রিসিভ না করে থাকতে পারে না। কাঁপা কাঁপা হাতে রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে এক গম্ভীর, কর্কশ, পুরুষালী কণ্ঠ ভেসে আসে, যেন কোনো অন্ধকার গলির অতল থেকে উঠে আসা এক অশুভ ছায়া। শোন, তোকে এই চান্সটা দেওয়া হয়েছে এই শর্তে যে তুই এনজের থেকে দূরে থাকবি। নেক্সট টাইম যেন মিস্টেক না হয়। আর হ্যাঁ, শুনে রাখো, এরপর ওর আশেপাশে তোকে দেখলে তোকে জানে মেরে ফেলব। তাই যদি বাঁচতে চাস, আজই নিজের সিম পাল্টে বাসা চেঞ্জ করে চলে যাবি। আর তোর জন্য আরেকটা ভালো খবর হচ্ছে, তোর ফ্লাইটের তারিখ এগিয়ে এনে সামনের সপ্তাহে রাখা হয়েছে। এবার যেন কথার নড়চড় না হয়। তোর কপাল ভালো যে সে তোকে খতম করে দেয়নি এখনো। জানি না কেন তোকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, কথার হেরফের হলে কি হবে তা আমি নিজেও জানি না। সব শুনে আয়ুর জবান বন্ধ হয়ে যায়। শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর হঠাৎ করে তার সামনে থাকা গ্লাসটা তুলে আছড়ে ফেলে দেয় মেঝেতে। কাচের চূর্ণবিচূর্ণ শব্দে ছুটে আসে তার মা, সানা। কি রে, কি হয়েছে? আয়ু তার মাকে বলে। মা, আবারও সেই লোকটা কল করেছিল। আমি তো নম্বর চেঞ্জ করে ফেলেছিলাম, তারপরও সে কিভাবে নম্বর পেল আমার? তার ওপর আমি কখন কোথায় যাচ্ছি সব খবর কিভাবে পাচ্ছে সে? সানা চিন্তিত স্বরে বলে। আমার মনে হয় এটা নীলাভের কোনো শত্রু হবে। প্রায় ৫-৬ বছর ধরে বহুবার আমাকে কল করে ব্ল্যাকমেইল করছে, যাতে আমি কিছুতেই তোর আর নীলাভের বিয়েটা হতে না দেই। কি বলছো মা? তুমি আমাকে এসব আগে বলনি কেন? আমি তাহলে নীলাভকে বলে এর পেছনের কালপ্রিটকে যে করেই হোক খুঁজে বের করতাম। এই জন্যই বলিনি, আমাকে বারবার বলা হতো বিয়ের ডেট পিছিয়ে দিতে। আর ও বলেছিল আমি যদি কাউকে এই ব্যাপারে কিছু জানাই তাহলে আমাকে আর তোকে তারা মেরে ফেলবে। আর এখন তো আমাকেই সরাসরি কল করে নীলাভের থেকে দূরে থাকতে বলছে। বলেছে তাদের কথা শুনলে বিখ্যাত ড্যান্সার হয়ে ভালোভাবে বাঁচতে পারব, আর না শুনলে সবচেয়ে করুণ মৃত্যু নাকি আমার হবে। আয়ুর মা কিছুক্ষণ ভেবে বলে, যা বুঝলাম তুই নীলাভের থেকে দূরে থাকলে তোর কোনো ক্ষতি তারা করবে না। তুই বরং তাদের ডিলে রাজি হয়ে যা, এটা তোর জন্য অনেক বড় সুযোগ। আয়ু, ওই সিআইডি নীলাভের সাথে থাকলে তুই কখনোই ভালোভাবে বাঁচতে পারবি না। তোর জীবন সবসময় রিস্কের মধ্যে থাকবে। তার চেয়ে তুই লন্ডনে চলে যা, তাতে তুই সেফ থাকবি। আয়ু অবাক চোখে তার মায়ের দিকে তাকায়, কারণ তার মা যে এসব বলছে তার বিশ্বাসই হচ্ছে না। মা, তুমি এসব বলছো? আরে ছোট থেকে তুমি তো বলতে নীলাভের সাথে রিলেশন রাখতে, তাহলে এখন কি হলো? এই জন্যই বলিনি, আমাকে বারবার বলা হতো বিয়ের ডেট পিছিয়ে দিতে। আর ও বলেছিল আমি যদি কাউকে এই ব্যাপারে কিছু জানাই তাহলে আমাকে আর তোকে তারা মেরে ফেলবে। আর এখন তো আমাকেই সরাসরি কল করে নীলাভের থেকে দূরে থাকতে বলছে। বলেছে তাদের কথা শুনলে বিখ্যাত ড্যান্সার হয়ে ভালোভাবে বাঁচতে পারব, আর না শুনলে সবচেয়ে করুণ মৃত্যু নাকি আমার হবে। আয়ুর মা কিছুক্ষণ ভেবে বলে, যা বুঝলাম তুই নীলাভের থেকে দূরে থাকলে তোর কোনো ক্ষতি তারা করবে না। তুই বরং তাদের ডিলে রাজি হয়ে যা, এটা তোর জন্য অনেক বড় সুযোগ। আয়ু, ওই সিআইডি নীলাভের সাথে থাকলে তুই কখনোই ভালোভাবে বাঁচতে পারবি না। তোর জীবন সবসময় রিস্কের মধ্যে থাকবে। তার চেয়ে তুই লন্ডনে চলে যা, তাতে তুই সেফ থাকবি। আয়ু অবাক চোখে তার মায়ের দিকে তাকায়, কারণ তার মা যে এসব বলছে তার বিশ্বাসই হচ্ছে না। মা, তুমি এসব বলছো? আরে ছোট থেকে তুমি তো বলতে নীলাভের সাথে রিলেশন রাখতে, তাহলে এখন কি হলো? আয়ুর কথার উত্তরে তার মা বলে, দেখ আয়ু, তখন নীলাভদের কোনো শত্রু ছিল না, তারা বড়লোক ছিল। তাই তখন বলতাম, কিন্তু এখন বলছি না আর।
ধর যদি তোদের বিয়েটা হয়েও যায় তাহলেও তোর জীবনের ঝুঁকি থেকেই যাবে আয়ু। এই সব কিছু শুরু হয়েছে নীলাভ সিআইডিতে জয়েন করার পরপরই। আরে তুইই বল, নীলাভ এর সিআইডিতে জয়েন করার কি দরকার ছিল? ওরা তো অনেক বড় লোক, তাই না? বোকা ছেলে। ভেবেছিলাম লেখাপড়া শেষ করে পারিবারিক বিজনেসে জয়েন করলেই ওর সাথে বিয়ে দেব, কিন্তু ছেলেটা পুলিশে জয়েন করে আমার সব প্ল্যান শেষ করে দিল। মায়ের কথাগুলো শুনে আয়ু কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে কাপড় গুছাতে শুরু করে, যেন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির এই অলস দিনে নীলাভ বাড়িতেই রয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর নিঃশব্দে নিজের ঘরে ফিরে আসে সে। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়, ঘুম নয়, বরং একটা অবসন্ন নিস্তব্ধতায় ডুবে থাকার মতো অবস্থা। হঠাৎ করেই যেন প্রকৃতির স্বর বদলে যেতে শুরু করে। একটানা ছুটে আসা মেঘে ঢেকে যায় আকাশ। মৃদু বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। মুহূর্তেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। বাইরের আলো ম্লান হয়ে এসে ঘরজুড়ে ছায়া ফেলে। চারপাশটা ধীরে ধীরে যেন বিষণ্ণ হয়ে ওঠে। এই আকস্মিক পরিবর্তনে নীলাভ চমকে ওঠে। খাটের সাথে লাগোয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করে কেন প্রকৃতির রূপ হঠাৎ করেই বদলে গেছে, তবে সঙ্গে সঙ্গেই নিজেকে বোঝায় গ্রীষ্মের শুরুর দিকে এমন বৃষ্টির ছোঁয়া অস্বাভাবিক নয়। নীলাভ চোখ ফিরিয়ে দেয়ালের দিকে তাকায়, যেখানে টাঙানো আছে আয়ু আর তার ছবি। সেই ছবির দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। যেন কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে তার। অল্পক্ষণ পরেই বিছানা ছেড়ে ধীরে ধীরে উঠে গিয়ে ছবিটার সামনে দাঁড়ায়। চোখের দৃষ্টি এবার আরও নিবিড়, আরও অনুসন্ধানী। কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ সে বুঝতে পারে ফ্রেমটা বদলে গেছে। ভ্রু কুঁচকে যায় তার। খুব সামান্য একটা পার্থক্য, কিন্তু নীলাভের তীক্ষ্ণ চোখ তা এড়ায়নি। সে ঠিক বুঝে উঠতে পারে না কখন, কে আর কেন এই ছোট্ট পরিবর্তনটা করল। দিনের বেশিরভাগ সময়টাই বাইরে কাটায় সে, এই পরিবর্তনের কোনো ক্লু নেই তার কাছে। তার ভাবনার মাঝে হঠাৎ করেই বাইরের আকাশ চিরে জোরে বিদ্যুৎ চমকে ওঠে। চোখের সামনে যেন ক্ষণিকের জন্য দিন রাত এক হয়ে যায়। এর পরপরই বৃষ্টির তীব্রতা বেড়ে যাত। নীলাভ আয়ুর ছবির দিক থেকে চোখ সরিয়ে এবার ব্যালকনির দিকে এগিয়ে যায়। তার ঘরের সাথে একটা খোলামেলা, প্রশস্ত ব্যালকনি আছে, যেটা তার খুব প্রিয় একটা জায়গা। যদিও ব্যস্ত রুটিনের কারণে সেখানে সময় কাটানোর সুযোগ খুব একটা হয় না। সে ব্যালকনিতে রাখা একটা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে পড়ে। বাইরে তাকিয়ে দেখে আকাশ জুড়ে ধূসর কুয়াশা নামছে ধীরে ধীরে। গাছের পাতাগুলো বৃষ্টিতে ভিজে চকচক করছে। চারদিকে কেবল বৃষ্টির একটানা শব্দ। এই পরিবেশেই হঠাৎ আয়ুর কথা মনে পড়ে যায় তার। সঙ্গে সঙ্গেই অনুভব করে গত 3-4 দিন ধরে তাদের ঠিকঠাক কথা হচ্ছে না। যখন আয়ু ফ্রি থাকে তখন সে ব্যস্ত থাকে তার কাজ নিয়ে, আর যখন সে একটু সময় বের করে তখন আয়ু আবার ব্যস্ত থাকে ড্যান্স নিয়ে। এটা নতুন কিছু নয় তাদের জীবনে, কিন্তু এবার যেন আয়ুকে একটু বেশিই ব্যস্ত মনে হচ্ছে। সে বেশি না ভেবেই মোবাইলটা হাতে নিয়ে আয়ুর নম্বরে কল করে, কিন্তু ওপাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে। আপনি যেই নম্বরে কল করেছেন সেই নম্বরে এক মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। সরি, দ্য নাম্বার you've dialed are currently unreachable, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। নীলাভ বিরতিহীন কয়েকবার কল করে, প্রতিবার একই জবাব। অবশেষে বিরক্ত হয়ে রুমে ফিরে আসে। শরীরটা যেন আরো ভারী হয়ে উঠেছে। বিছানায় শুয়ে পড়ে সে। অন্ধকার ঘর, ঠান্ডা হাওয়া, বৃষ্টির শব্দ আর নিজের ভেতরের এক অজানা অস্বস্তি নিয়ে সে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করে। হয়তো খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্ক পাচ্ছে না। শরীরের ওপর হিমেল আবহাওয়ার প্রভাব ধীরে ধীরে ক্লান্তি বাড়িয়ে দেয়। চোখে নামে ঘুমের পর্দা। কিন্তু সে জানত না এই বৃষ্টি,
এই নিস্তব্ধতা আসলে এক নতুন ঝড়ের পূর্বাভাস। জীবনের এমন এক অধ্যায় শুরু হতে চলেছে যা শুধুমাত্র প্রেম, পেশা কিংবা পরিকল্পনার নয়, একটি জীবন মরণ সত্যের দ্বন্দ্ব। জানালা দিয়ে বাইরের ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে ব্যস্ত তরু। তার ঠোঁটের কোনায় লেগে আছে সূক্ষ্ম হাসি। হঠাৎই তার ফোন বেজে ওঠে, সে ফোনটা কানের কাছে নিয়ে বলে, ড্যাড, আই এম টোটালি ফাইন নাও, সি ইউ টুমরো। বলেই একটা ক্রূর হাসি দিয়ে তরু কল কেটে দেয়। রাত ৮টায় বৃষ্টির গতি কমে আসে, যদিও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এরই মাঝে তরু হসপিটালের জামাকাপড় ছেড়ে নিজের জামাকাপড় পরে নেয়। তাজিম কেবিনের বাইরে তার জন্য অপেক্ষা করছে। তরু বের হতেই তাজিম মৃদু হেসে বলে, তুই ঠিক আছিস এখন? তরু তাজিমের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তো ঠিকই আছি, তুমি আবার তোমার দেওয়া কথা ভুলে যেও না। বলেই তরু হাঁটা ধরে, তাজিমও তাকে অনুসরণ করতে থাকে। তখনই মাইশা তাজিমের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখেই তাজিমের হাসি থেমে যায়। মাইশা হেসে বলে, চলে যাচ্ছ তাজিম? হ্যাঁ, হসপিটালে কি কেউ পার্মানেন্টলি থাকতে আসে নাকি? তাজিমের তারা উত্তরে মাইশার মুখের হাসি মিলিয়ে যায়। সেই গলা খাখারি দিয়ে বলে, যাই হোক, তুমি যেহেতু এখন থেকে দেশেই থাকবে, আমাদের তো দেখা সাক্ষাৎ হতেই থাকবে, তাই না? তাজিম কথার উত্তর না দিয়ে তরুর পেছনে পেছনে বাইরে চলে আসে। মাইশা উত্তর না পেয়ে মলিন মুখে তার কাজে চলে যায়। তাজিম বাইরে এসে দেখে তরু ড্রাইভিং সিটে বসে আছে। তাজিম গাড়ির অন্য সাইডে বসতে বসতে বলে, তুই ড্রাইভ করতে পারবি? তরু উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট দেয়। তাজিমও আর কিছু না বলে নিজের ফোনে মনোযোগ দেয়। বেশ অনেকক্ষণ পরে তরু বলে ওঠে, ভাইয়া, তুমি ডাক্তারকে আমার আসল পরিচয় কেন দিয়ে গিয়েছিলে? তরুর আচমকা প্রশ্নে তাজিম ফোন থেকে চোখ সরিয়ে তরুর দিকে তাকায়। তরুর চেহারা স্বাভাবিক, দৃষ্টি সামনের দিকে নিবন্ধ। তখনই তরুর করা প্রশ্ন মনে পড়তেই তাজিম চোখ বড় বড় করে তাকায়। সে তাড়াহুড়োয় তরুর আসল পরিচয় দিয়ে দিয়েছিল, যেটা বাইরের কাউকে জানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তখন তরুর অমন অবস্থা দেখে তাজিমের মাথা ঠিক ছিল না। সেই সময় ডাক্তার এসে তার নাম পরিচয় জানতে চাইলে তাজিম বেশি কিছু না ভেবেই বলে দিয়েছিল। তাজিম মাথা চুলকাতে চুলকাতে বলে, শিট, আমি তো ভুল করে তোর আসল নাম পরিচয় দিয়ে দিয়েছিলাম, এখন কি হবে? তরু সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, ডোন্ট ওয়ারি, আমি সবটা সামলে নিয়েছিলাম। তরুর কথা শুনে তাজিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু তরুর বলা পরবর্তী কথাটা শুনে তাজিম চমকে যায়। নীলাভ এসেছিল আমার সাথে দেখা করতে। তরুর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি লেগে আছে, তাকে দেখে মনে হচ্ছে সে ব্লাশ করছে। তাজিম হতভম্ব হয়ে তরুর মুখের পানে তাকিয়ে আছে আরও কিছু শোনার আশায়। কিন্তু তরু বললে তো। তাজিমের মনে হচ্ছিল তার গলা কেউ চেপে ধরে রেখেছে, যার ফলস্বরূপ তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর অবশেষে সে নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করতে সক্ষম হয়, ও তোর সাথে দেখা করতে এসেছিল মানে কি তরু? তরু স্বাভাবিকভাবেই বলতে শুরু করে, সেদিন আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু নীলাভ বাড়িতে ছিল না। তারপর আমি একটা ক্লাবে গিয়েছিলাম আর সেখানে নীলাভও ছিল, আর জানো, ও একজন সিআইডি অফিসার। সেদিন ক্লাবে হঠাৎ কারা যেন অ্যাট্যাক করেছিল। হয়তো তাদের ধরতেই নীলাভ সেখানে গিয়েছিল, আর সেখানেই আমার গুলি লাগে, সেই আমাকে হসপিটালে অ্যাডমিট করে। তাজিম কি বলবে ভেবে পায় না। তার বোনটা যে সেই ছেলেটা বলতে অজ্ঞান, এটা তো আর নতুন কিছু নয়। তবে এসব শুনে তাজিমের মনে হচ্ছে এবার ভাগ্য ও হয়তো তাদের মুখোমুখি করাতে চাইছে। তাজিম কিছু না বলে বসে থাকে, সে কি করবে বুঝতে পারছে না। নিজেকে খুব অসহায় লাগছে। তার বোনটা সেই ছেলেটাকে ভুলে গেলে কি খুব বেশি অসুবিধে হয়ে যেত? যদিও সে সেই ছেলেটাকে চেনে না, সামনাসামনি কখনো দেখেওনি। তবে তরুর কাছে ছেলেটার ছবি সে বহুবার দেখেছে।
ভাইয়া আমি সিআইডিতে জয়েন করতে চাই। তরুর কথাটা বোধগম্য হতেই তাজিম তার ভাবনার জগৎ থেকে বাইরে আসে। সে ভ্রু কুঁচকে তরুর পানে চেয়ে রইল। সে ঠিক শুনেছে কিনা বুঝতে পারল না। কি বললি তুই? তরু বিরক্ত হল, তাও নিজের কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলল, আমি সিআইডিতে জয়েন করতে চাই, অ্যাট এনি কষ্ট। আর আমার এতে বেশি অসুবিধেও হবে না, কারণ আমি লন্ডন থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বাকিটা তুমি ম্যানেজ করবে। তাজিম কিছু বলার আগেই তরু তার সিট বেল্ট খুলে বাইরে বেরিয়ে আসে। তাজিম বাইরে তাকিয়ে দেখে তারা বাড়ির সামনে চলে এসেছে। একটা ফোঁস করে শ্বাস ছেড়ে সেও বাইরে বেরিয়ে আসে। লোকেশন খান ম্যানশন। এদিকে কিছুক্ষণ পূর্বেই মায়ের ডাকে নীলাভের ঘুম ভেঙেছে। সে ফ্রেশ হয়ে নিচে ডিনার করতে চলে আসে। সবাই আজকে একসাথে ডিনার করতে বসেছে। নীলাভ আর নাহিদের বাবা নাজমুলও আজকে তাদের সাথে বসেছেন। বেশিরভাগ সময় তাকে অফিসেই কাটাতে হয়, যার জন্য সবার সাথে বসে খাবার খাওয়ার সুযোগ পেলে সে কখনো হাতছাড়া করেন না। যারা সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়ে, সবার আগে নাজমুলের খাওয়া শেষ হলে সে কিছু কথা বলার জন্য উদ্যত হয়। অবশ্য কথাগুলো সে আরও আগেই বলতে চেয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে বলতে পারেননি। আয়ুর মা সানা, আর কতদিন অপেক্ষা করাবেন আমাদেরকে? নাজমুলের কথা শুনে সবাই নাজমুলের দিকে তাকায়। নীলাভ নিজের খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে বলে, বাবা, সামনের মাসে আয়ুকে একটা ড্যান্স কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য 6 মাসের জন্য লন্ডনে যেতে হবে। ও বলেছে এসেই খালামণির সাথে আমাদের বিয়েটা নিয়ে আলোচনা করবে। নীলাভের কথা শুনে নাহিদ ভ্রু কুঁচকে বলে, কি বলিস? এত দেখি একটার পর একটা লেগেই আছে। বলি কি, খালা তোর সাথে তার মেয়ের বিয়ে আদৌ দেবে তো? নাহিদের কথা শুনে নীলাভ রাগী চোখে তার দিকে তাকায়। সাবিনা ব্যাপারটা সামলাতে বলে ওঠে, আমি বুঝতে পারছি না সানার সমস্যাটা কি। 5 বছর ধরে সে একটা না একটা অজুহাতে বিয়েটা পিছিয়েই দিচ্ছে। আগে তো নীলাভের পড়াশোনা শেষ হলেই বিয়ে পড়ানো হবে বলে ঠিক করা ছিল, কিন্তু পড়াশোনা শেষ করে যেই নীলাভ কাজে জয়েন করল, অমনি তাদের কথাও পাল্টাতে লাগল। পরিশেষে বিয়েটা এখনও আটকে আছে। কথাগুলো শুনে নীলাভের বেশ খারাপ লাগল। সে জানে আয়ুর মা মানে তার খালা তার সিআইডি পেশাটাকে পছন্দ করেন না, কিন্তু আয়ু তাকে এই নিয়ে কখনো কিছু বলেনি। ভাবনার মাঝেই নীলাভের 3 দিন আগের ঘটনা মনে পড়ে। সেদিন আয়ু তাকে তার চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলেছিল। মনে পড়তেই নীলাভ উঠে নিজের রুমে এসে আয়ুর নম্বরে আবারও কল করে। নাজমুল সাবিনার দিকে তাকিয়ে বললেন, সাবিনা, তোমার ছেলেকে একটু বোঝাও, আয়ু মেয়েটা তার জন্য বেস্ট চয়েস না। আমি আয়ুকে মোটেও পছন্দ করি না। শুধুমাত্র তোমার বোনের মেয়ে বলে আর তোমার ছেলের জেদের কাছে হার মেনে বিয়েতে রাজি হয়েছিলাম। আমি নীলাভের জন্য বেস্ট কাউকেই সবসময় সিলেক্ট করতে চেয়েছি। নাহিদের ক্ষেত্রেও চেয়েছিলাম, কিন্তু ও তো। নাজমুলের কথা শুনে যারা তার দিকে তাকাতেই নাজমুল প্রসঙ্গ পাল্টে বলে, যাই হোক, আয়ু 6 মাসের জন্য দেশের বাইরে যাওয়ার পর আমাদের হাতে একটা লাস্ট সুযোগ থাকবে নীলাভের মন থেকে আয়ুকে মুছে ফেলার। এমন তো না যে নীলাভ আয়ুর জন্য পাগল। আয়ু শুধুমাত্র ওর জেদ, আর আমি চাই না এই জেদি ওকে শেষ করে দিক। ও মানুক আর নাই মানুক, ও কখনোই আয়ুর সাথে ভালো থাকতে পারবে না। বলেই নাজমুল উঠে চলে যায়। তার পিছু পিছু নাহিদও প্রস্থান করে। সাবিনা যারার দিকে তাকালে দেখতে পায় যারা তার দিকেই তাকিয়ে আছে। যারা অবশ্য জানে বাড়ির কেউই আয়ুকে নীলাভের বউ হিসেবে কখনোই পছন্দ করেনি। সাবিনার জন্য তার খারাপ লাগল। যতই হোক আয়ু সাবিনার বোনের মেয়ে, তার সামনে আয়ুকে নিয়ে এভাবে বললে তার খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। রাত 11টা। এদিকে আয়ুকে ফোনে না পেয়ে নীলাভের ভীষণ অবাক লাগছে। বাইরের বৃষ্টি কমে গেছে, ঘণ্টা খানেক হবে। নীলাভ চিন্তিত হয়ে আবারও আয়ুর নম্বরে ডায়াল করে, কিন্তু আবারও সে বন্ধ পায়। নীলাভ এবার টেনশনে নিজের চুল খামচে ধরে।
সে কিছুক্ষণ ভাবার পর তার খালার নম্বরে কল করলে সেই নম্বরটাও বন্ধ পায়। এবার চিন্তায় নীলাভের মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে কি করবে বুঝতে না পেরে রেডি হয়ে আয়ুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে তরু সবে মাত্র ডিনার করে নিজের রুমে এসেছে। সে বিছানায় শুয়ে পড়ে কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। তরু ফোঁস করে একটা শ্বাস ফেলে উঠে সামনে থাকা ড্রেসিং টেবিলের ড্রয়ারে হাত দিয়ে কিছু খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পর পেয়েও গেল। তরু বক্স থেকে একটা স্লিপিং পিল বের করে পানি দিয়ে গিলে ফেলে। তারপর উল্টো ঘুরে বিছানায় গা এলিয়ে দেওয়ার 15 মিনিটের মাথায় সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। রাত 1টা। নীলাভ আয়ুদের বাড়ির সামনের খোলা জায়গায় বসে আছে, তার চারপাশ ঘুটঘুটে অন্ধকার। এখানে এসে সে আয়ুকে কোথাও খুঁজে পায়নি। এমনকি তাদের বাড়ির দরজাটাও একটা বড় তালা দ্বারা লক করা। হঠাৎ করে আয়ুরা কোথায় চলে গিয়েছে সেটাই ভেবে পাচ্ছে না নীলাভ। কেন যেন তার সবকিছু ভীষণ অদ্ভুত লাগছে। সে মনের ভাবনা সাইডে রেখে উঠে দাঁড়ায়। এখন এখানে বসে থেকে কিছুই করা যাবে না। সকাল হোক, তারপর নীলাভ আবার আসবে এখানে। যে করেই হোক আয়ুকে খুঁজে বের করবে সে। পরের দিন সকাল হতেই নীলাভ আবার আয়ুদের বাড়ির সামনে আসে। আয়ুদের প্রতিবেশীদের থেকে জানার চেষ্টা করে যে আয়ু আর তার মা কোথায় গিয়েছে, কিন্তু কেউই সঠিকভাবে কিছুই বলতে পারে না। তাদের বক্তব্য ছিল বৃষ্টির কারণে তারা কেউই বাইরে বের হয়নি, আর বৃষ্টি কমার পর যখন তারা বাইরে বেরিয়েছিল তখন থেকেই তাদের দরজায় তালা ঝোলানো দেখছে। আয়ুদের খুঁজতে খুঁজতে বিকেল হয়ে যায়। এই সময়ের মধ্যেই নীলাভ তার সব পরিচিত জায়গায় আয়ুদের খুঁজে ফেলেছে। এমনকি আয়ুদের সমস্ত আত্মীয়দের বাড়িতেও খোঁজা শেষ। পরিশেষে ক্লান্ত শরীরে নীলাভ বাড়িতে ফিরে আসে। প্রচণ্ড মাথা ব্যথায় তার মাথাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম। এত দুশ্চিন্তা সে আর নিতে পারছে না। নীলাভ পুরো 1 ঘন্টা শাওয়ার নিয়ে বাইরে আসতেই তার ফোন বেজে ওঠে। সে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় মিনার তাকে অলরেডি 5 বার কল করে ফেলেছে। নীলাভ ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকায়। শাওয়ার নেওয়ার ফলে মাথাটা হালকা লাগলেও ব্যথা পুরোপুরি কমেনি। নীলাভ সাথে সাথেই মিনারকে কল ব্যাক করে। 2 বার রিং হতেই মিনার কল রিসিভ করে রিনরিনে গলায় বলে ওঠে, স্যার আপনি কোথায়? অনেক বড় ঘটনা ঘটে গেছে। সাফেদ শাহরিয়ারের কেসে যেই আহত লোকটাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, আজকে দুপুর 1টা নাগাদ সেই লোকটার জ্ঞান ফিরেছিল, কিন্তু আমাদেরকে কোনো তথ্য দেওয়ার পূর্বেই একটা দল এসে তাকে মেরে ফেলেছে। ঘটনাটা শুনেই নীলাভ স্তব্ধ হয়ে যায়। আজকেই সব বিপদ যেন একসাথে এসেছে। তোমরা ওখানেই থাকো, আমি আসছি। আর শোনো, হাসপাতাল থেকে কেউ যেন বাইরে বের না হতে পারে, আর বাইরের থেকেও কেউ যেন ভেতরে না ঢুকতে পারে। নীলাভ কল কেটে দিয়ে হন্তদন্ত হয়ে তৈরি হয়ে নেয়। নিচে নামতে নিলেই তার মা সাবিনা তাকে ডেকে ওঠে। কিরে, কোথায় যাচ্ছিস? নীলাভ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, অফিসে যাচ্ছি মা, খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। সে কি, তুই তো সকাল থেকে কিছুই খাসনি? সারাদিন বাইরে ছিলি, আর এখন না খেয়ে আবারও বাইরে যাচ্ছিস? অন্তত খেয়ে তারপরে যা। নীলাভ মেইন দরজার সামনে গিয়ে পেছনে ফিরে বলে, বাইরে থেকে খেয়ে নেব, চিন্তা করো না। বলেই সাবিনাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নীলাভ বেরিয়ে যায়। সাবিনা ভ্রু কুঁচকে তার ছেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে। যারা কিচেন থেকে সবকিছুই লক্ষ্য করেছে। সে এগিয়ে এসে বলে, মা, ভাইয়াকে আজ খুবই চিন্তিত দেখাচ্ছিল, তাই না? আমি এই 2 বছরে তাকে কখনো এতটা স্ট্রেসফুল দেখিনি। সাবিনা কিছু না বলে একটা ফোঁস করে শ্বাস ছাড়ে। নীলাভ হাসপাতালে এসে পুরো ঘটনা জানতে চায়। স্যার, দুপুর 1টার দিকে লোকটার জ্ঞান ফিরেছিল। আমরা খবর পেয়ে আসতে আসতে 3টা বেজে যায়। কিন্তু আসার পর দেখতে পাই কয়েকজন বিশাল দেহী, মাস্ক পরা লোক সেই লোকটার বেডের চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের হাতে রিভলভার সহ আরও অনেক অস্ত্র ছিল। আমাদেরকে আসতে দেখেই তারা রিভলভার আমাদের দিকে তাক করে ভয় দেখিয়ে অস্ত্র নামাতে বলে। যেহেতু এটা একটা হাসপাতাল ছিল,
সেহেতু সুরক্ষার কথা চিন্তা করে আমাদের অস্ত্র নামাতেই হয়। আর আমরা অস্ত্র নামানোর পরই মাস্ক পরা লোকগুলো অসুস্থ লোকটাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের কয়েকজনকে মেরে এখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনা শুনে নীলাভ হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। তারা কন্ট্রোল রুমে গেলে সেখানে থাকা কর্তব্যরত লোক সিসিটিভি ফুটেজ অন করে। ফুটেজ দেখে বোঝা যায় আজকে 5 জনের একটা টিম এখানে এসেছিল, তাদের পরনেও সেদিনের মতোই অদ্ভুত পোশাক ছিল। নীলাভ জুম করতে বললে লোকটা জুম করে দেখায়। জুম করার পর নীলাভ দেখতে পায় তাদের পোশাকের বুকের বাম পাশে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা WOLFSQUADF। নীলাভ বাকি লোকদের পোশাকেও একই লেখা লক্ষ্য করে, তবে WOLFSQUAD লেখাটা সবার ক্ষেত্রে একই থাকলেও পাশে থাকা অক্ষরের মধ্যে ভিন্নতা ছিল, যেমন এখানে থাকা 5 জনের জন্য 5টি ভিন্ন ওয়ার্ড BLJS ব্যবহার করা হয়েছে। যা দেখে মিনার বলে, স্যার, আমার মনে হয় এগুলো তাদের নাম হিসেবে দেওয়া হয়েছে। আসল নাম লিখলে তো লোকেরা চিনে ফেলবে, সেই জন্যই এরকম পন্থা অবলম্বন করা হয়েছে। নীলাভ মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করে। অবশ্য সেদিন রেইনবো ক্যাফেতেও কয়েকজনের পোশাকে এটা সে লক্ষ্য করেছিল, তবে সেদিন লেখাটা স্পষ্টভাবে সে পড়তে পারেনি। আর সেদিন ঝামেলার মধ্যেই সেখানে সিসিটিভি ফুটেজও নষ্ট করে দেওয়া হয়েছিল। তাদের হাতে যেই একজন ধরা পড়েছিল তার পোশাকে অবশ্য কিছুই লেখা ছিল না। নীলাভ কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, সে আজকে অনেক ক্লান্ত, তাই তার মাথা কাজ করছে না। এখানের পরিস্থিতি সামলে তারপর তোমরা অফিসে ফিরে যাও। কালকে সকালে মিস্টার সাফেদ মির্জাকে বুড়োতে এসে আমার সাথে একবার দেখা করতে বলবে। আমি এখন আসছি, আগামীকাল বিষয়টা খতিয়ে দেখব। নীলাভের কথা শুনে মিনার মাথা নাড়ায়। আর নীলাভ হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসে। সে এর মাঝে আবারও আয়ুর নম্বরে কল করে, কিন্তু নম্বরটা এখনো সুইচ অফ বলছে। রাগে নীলাভের মাথা ফেটে যাওয়ার উপক্রম, সে রাগের মাথায় তার গাড়িতে একটা পাঞ্চ মারে। রাত 10টা। নীলাভ বাড়িতে ফিরছিল। বিকেল থেকে এই পর্যন্ত সে তার সহকর্মী মাহিরের ফ্ল্যাটে ছিল। সে এর মাঝে আয়ুর লোকেশন জানার অনেক চেষ্টা করেছে কিন্তু জানতে পারেনি। পারবেই বা কি করে, আয়ুর লাস্ট লোকেশন তার বাড়িতেই দেখাচ্ছে, হয়তো সেখান থেকেই সে তার সিম কার্ড চেঞ্জ করে ফেলেছে। নীলাভ বাড়িতে ফেরার পথে একটা ব্রিজের ওপর গাড়ি থামিয়ে বাইরে বের হয়। মনটা তার একদমই ভালো নেই। এই ব্রিজটার নাম মিডনাইট ব্রিজ। নীলাভ ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের পানির দিকে তাকিয়ে কিছু ভাবছিল, তখনই পেছনে থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। এই যে মিস্টার, একটা লাইটার হবে? অ্যাকচুয়ালি আমি লাইটারটা আনতে ভুলে চলবে।